রাত্রে গিগ করা হয়েছে, বানানো হয়েছে, সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ করা হয়েছে কমপ্লিট। তারপর ওই স্যারকে দেখানো হয়েছে। আর এছাড়া এমনি টুকটাক কিছু ডিজাইন করছি, ফ্লায়ার আর ভিজিট কার্ড, এই এতটুকুই। ওকে, বাকিদের? আপু আমার বিহেন্স আর ফাইবারের অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু গিগ খোলা হয় নাই, আর অসুস্থতার কারণে তেমন বেশি কাজ করতে পারি নাই। এটা হচ্ছে আমার পরিস্থিতি। ওকে, মার্কেট প্লেসের পাশাপাশি আরো যেটা আছে, লোকালি কি আমরা ট্রাই করছি, আমরা আমাদের কাজগুলো কি মার্কেটিং করছি? আসলে আপু ওই বিষয়ে অত বড় আইডিয়া নাই, কিভাবে মার্কেটিংটা করবো। আসলে ফেসবুকে দিচ্ছে অনেক জায়গায়, এখন ওইভাবে তো কেউ কোনোভাবেই করছে না। আসলে মেন কথা যে আসলে ওরকম স্কিলও এখন হয় নাই, যা হয়েছে মোটামুটি। জন্য আরো নিজে আরো বেশি করে করতেছি, আপনার প্র্যাকটিস করতেছি, যাতে কারণ কি একটা মার্কেটে মানে ওভাবে ওই প্রচারণাও মানে করতেছি না, মানে সিম্পল ভাবে। কারণ আগে মনে হয় আগে একটু স্কিল নিই, তারপর মনে হয় মাঠে নামাটা উচিত হবে মনে, এজন্য। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের এই যে ক্রিয়েটিভ যে সেক্টরগুলা, এই সেক্টরগুলোতে কিন্তু আসলে স্কিলড হওয়ার কোনো লিমিট নেই। মানে কবে যে আমাদের শিক্ষা শেষ হবে তার কিন্তু শেষ নাই। আমি নিজেও এখনো শিখি। আমরা যতটুকু শিখেছি আমাদের ততটুকু কাজ যদি আমরা একটু পলিশড করে করতে পারি, জিনিসগুলোকে যদি একটু গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, আমাদের কাজে নামা উচিত। কারণ হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা অনেক বেশি দরকার। কারণ আপনি মানে আমরা কি করি, আমরা যখন কোথাও জব অ্যাপ্লাই করি বা আমরা যখন রিক্রুট করি, অভিজ্ঞতাকে আমরা কেন প্রায়োরিটি দিই? একজনের বেশি ডিগ্রি থাকতে পারে, বাট আরেকজনের যদি অভিজ্ঞতা বেশি থাকে তখন আমরা অভিজ্ঞ জনকে প্রায়োরিটি দিই, কারণ তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে। তো আলটিমেটলি আমাদের টার্গেটটা মার্কেট প্লেস হলেও লোকালিও আমাদের মার্কেটিংটা করা উচিত। ওই যে আপনি বললেন যে ফেসবুকে শেয়ার করেছেন, এভাবেই লোকালি তো আমরা আমাদের নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং ফেসবুকের মাধ্যমে। আপনি আপনার নিজের কাজগুলো সেখানে শেয়ার করলেন। এই কাজগুলো ধরেন, এখন মার্কেটিংটা কিভাবে হয়, মার্কেটিং এর পলিসি তো অনেক রকমেরই আছে। একটা মার্কেটিং আছে আমি কাজ জানি আমাকে কাজ দাও, একটা মার্কেটিং আছে আমার এটা কাজ বা এটা আমার পোর্টফোলিও, আমার কাজের প্রাইসিং এত। আবার আরো এখন অনেক সুন্দর চমৎকার মার্কেটিং আছে, আপনি কাজটা করতে যে ওটার পেছনে একটা গল্প থাকে, যে কাজটা করেছে এই কাজটার পিছনে এত ঘন্টা সময় ব্যয় হয়েছে, বা এই কাজটা করতে যে এই স্ট্রাগলটা করেছে, এই টাইপের অনেক গল্প লিখেও কিন্তু আমরা এই জিনিসগুলোকে পোস্ট করতে পারি। তো ওইটা দেখে যার যেটা প্রয়োজন তখন কিন্তু আপনাকে নক দিবে যে আপনি কি ওই কাজটা করতে পারেন কিনা। এবং আমি এটা শুরু থেকে বলেছি যে লোকাল কাজের আমাদের প্রথম ক্লায়েন্টই হবে আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্য থেকে, এবং তাদেরকে অবশ্যই আমরা ফ্রি সার্ভিস দিব না। তাদের কাছ থেকে আমরা অবশ্যই কোনো একটা অ্যামাউন্টের মাধ্যমেই, যেহেতু এটা আমার প্রফেশনালি তাদেরকে আমরা সার্ভিস দিব। আমিন ভাইয়ের গিগের কি অবস্থা, টি শার্টের গিগের ইমপ্রেশনের কি অবস্থা? হ্যাঁ ম্যাম, ভালোই। মানে ভালো বলতে 5-6টা করে আসে আর কত আসে। নক পেয়েছেন এখনো? হ্যাঁ, না 3-4টা ক্লিক করছিল কিন্তু এরকম কোনো অর্ডার পাইনি। এমনিতে কি ফাইবারে আপনার কোনো কাজের অর্ডার কমপ্লিট করা আছে? আমার না। কি কি টপিকের গিগ আছে? আমার শুধু টি শার্টের উপর। একটা গিগই নাকি টি শার্টেরই মাত্র? না, টি শার্টের উপরে একটা গিগ। ঈদের ছুটির আগে একজন ভাইয়া মনে হয় শেয়ার করেছিলেন লোকাল একটা বিজনেস কার্ডের জন্য, মনে হয় ট্রেনিং দিয়েছিলেন। ওই কাজটা কি করেছিলেন পরে? না ম্যাম, করা হয়নি আর কি।
কাজটা। কাজটা নেননি না দেয়নি না সময় হয়নি, কোনটা? না আসলে তাকে ডকুমেন্ট দিতে বলছিলাম, নাম ঠিকানা বা কি কি ডকুমেন্ট লিখতে হবে এই ধরনের, তো আসলে সে এখনো দেয় নাই, বলছে আমি দেখি চিন্তা ভাবনা করে দেবো কি কি লেখা যায়। আচ্ছা, ওকে। গোপনে কেউ কোনো ফ্রি সার্ভিস দিয়েছেন? না, এখন মতো কোনো সার্ভিস দিতে পারিনি। যে বন্ধু বলেছিল বা ফ্রেন্ড বলেছিল এটা করে দে, করে দিয়েছে? আবু, কলেজে একজন বলছিল স্যার, মানে আমার কলিগ, যে আমাকে একটা আইডি কার্ড দিতে বানায়। আমি কে যে দেখি, আমি তো ওই অনলাইন ক্যাটেগরি দিস থেকে বানায়, বাস এটাই, এমনি জাস্ট, এছাড়া কিছু না। আইডি কার্ডে একটা ডিজাইন, তারপরে এছাড়া সে কি কিছু না। সেটা ইউজ করছে? না, এখন পর্যন্ত ইউজ করে না, তাকে দিছি বানায়, আর সে জানি না কি ইউজ, না সে এখন ইউজ করে না, কারণ সে যেখানে জব করে ওখানে তার আইডি কার্ডটা আছে। সে বলছে যে আমার একটা, মানে তার একটা ওই ওই মানে একটা আলাদা জন্য একটা আইডি কার্ড, সে নিজে যেহেতু ওই কোম্পানি যেহেতু এক প্রকার মানে ওই বসের মতোই, এই জন্য আমি দিস থেকে বানাইয়া, মানে এইটা ওই। আমরা আজকে স্টেশনারি ডিজাইন নিয়ে কথা বলবো। স্টেশনারি ডিজাইনের মধ্যে কিছু টপিক আমরা কভার করে দেন আগামীকালকে যেহেতু আমাদের ক্লাস থাকছে না এবং ঈদের মধ্যে আমরা একটা বন্ধ পেয়েছি, সেই বন্ধে আমাদের অনেক কাজ করার কথা ছিল। সো তার পরবর্তী যে ক্লাসটা থাকবে, মানে আগামী বুধবার আমাদের যে ক্লাসটা থাকছে, ওই ক্লাসে আপনারা ইলাস্ট্রেটর ফাইনাল দিবেন। ওই দিন সবাই পিসির সাথে অবশ্যই থাকবেন, ক্লাসে বসে পরীক্ষা দিবেন। ক্লাসে বসে পরীক্ষা দিবেন। আর যেটা ইস্যু থাকে যে অন টাইমে পরীক্ষা দিতে গেলে অনলাইনের ক্ষেত্রে যে ইলেকট্রিসিটি চলে যাওয়া, নেট না থাকা, বাট 25 জনের মধ্যে এই অ্যাক্সিডেন্ট গুলা কিন্তু 2-3 জনের হবে, ম্যাক্সিমামের হবে না, মিনিমামের হবে, একদমই লোয়েস্ট মিনিমামের হবে। সো ওই অ্যাক্সিডেন্ট গুলা আশা করি ঘটবে না, 2-1 জনের ক্ষেত্রে হয়তো ঘটতে পারে, সেটা ইনস্ট্যান্ট আমি বুঝে নিব, সেটার ব্যাকআপ আমি কিভাবে দেখব বা কি হবে সেটা আমি ইনস্ট্যান্ট দেখে নিব, কারণ এই জিনিসটা আমি আগে থেকে শেয়ার করে রাখলাম। এই জিনিসটা হয়, 2-1 জনের ক্ষেত্রে জিনিসটা হবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, বাট সবাইকে অন টাইম ক্লাসে বসে এক্সাম দিতে হবে। এবং এক্সামে কি থাকবে না থাকবে সেটা হচ্ছে আমরা এতদিন ইলাস্ট্রেটরের উপরে যা করেছি সেটার উপরেই থাকবে। আমি আপনাদেরকে ব্রিফ কোশ্চেন এগুলো সব রেডি করে দিব, আপনারা ক্লাসে বসে পরীক্ষা দিবেন। আপনারা 2 ঘন্টায় দিয়ে শেষ করতে পারেন এরকম কিছুই দিব। 2 ঘন্টা কি, মানে আমাদের ক্লাস তো 2টা থেকে 5টা পর্যন্ত, মানে এই ফুল টাইমটাতে যতটুকু আপনারা দিতে পারবেন ততটুকুই ওইভাবে করেই আমি কোশ্চেন সাজাবো। কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে এক্সাম নিয়ে জানার ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? ক্লাসে একটু কথা বললে ম্যাম কোশ্চেন নাই বলতে আমার একটু প্রবলেম আছে, একটু শেয়ার করতে পারি? হ্যাঁ অবশ্যই। এই কিবরিয়া ভাই শুধু কথা বলে, তারপরে সিআর ভাই শুধু কথা বলে, বলেন। ম্যাম আমি আসলে গ্রামের বাড়িতে এসেছি, তো তো আমার হচ্ছে কি পিসির কাছে যেতে যেতে শুক্রবার হয়ে যাবে, বৃহস্পতিবার শুক্রবার। আমি মানে বুধবারে মনে হয় না আসলে পিসির সামনে থাকতে পারবো, তো এই ক্ষেত্রে আসলে পরীক্ষাটা কিভাবে কভার করা যেতে পারে? ওকে, আমি এটা মাথায় রাখলাম। আর কারো কি এই ধরনের সমস্যা আছে? না, কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নাই আপাতত। না ম্যাম নাই। জি ম্যাম, এটা কি এই বুধবারে হবে? জি পরশুদিন হবে, আগামীকালকে মঙ্গলবার, তারপরে হবে 17 তারিখে হবে। ম্যাম পরীক্ষাটা কেমন হবে? আপনি ক্লাসে বসে পরীক্ষা দিবেন। আচ্ছা ওয়াহিদুজ্জামান ভাই, আপনি শেষ করেন, কিছু বলছিলেন। সিওর কি আমার একটু সমস্যা আছে আর কি, একটা ফ্যামিলি ট্যুরে যাওয়ার প্রোগ্রাম আছে ম্যাম বুধবারে। ওকে, ওয়াহিদুজ্জামান ভাইয়ের ফ্যামিলি ট্যুর আছে। আচ্ছা 2 জন হলো, আর
কারো এই ধরনের কোনো সমস্যা? তাহলে এখন কিন্তু আমি সহ এখানে আমি 20 জন প্রেজেন্ট দেখতে পাচ্ছি, মানে 19 জন আমরা আছি, তার মধ্যে থেকে আমি 2 জনের সমস্যা পেয়েছি, আর কারো কিন্তু কোনো ইস্যু নাই। আচ্ছা ওয়াহিদুজ্জামান ভাই, ফ্যামিলি ট্যুরটা কি মানে ডে লং, জি ম্যাম, রাতে ফিরবেন? এবং বৃহস্পতিবারে ফেরা হবে, মানে কুয়াকাটা যাওয়ার প্রোগ্রাম আছে আর কি। আচ্ছা, হ্যাঁ ম্যাম, কি টপিকের উপরে ম্যাডাম ইয়ামিন ভাই ভালো আছি, বলেন। ফয়সাল ভাই, টপিক হচ্ছে আমরা এখন পর্যন্ত ইলাস্ট্রেটরে যা কিছু করেছি সেই সব কিছু। আজকে যেটা ক্লাস হবে এটাও কি থাকবে আজকে স্টেশনে আর কি নাকি বললেন? অবশ্যই। যদি আমরা প্রিভিয়াস জিনিসগুলো ভালোভাবে শিখে থাকি তাহলে আজকের বিষয়টা ম্যাটার করবে না, যে আজকে শিখাচ্ছেন তারপরে এটা পারবো না। কারণ নরমালি যেটা হয়, আমরা আজকে যেটা শিখি রাতে এটার হোমওয়ার্ক করি, পরের দিন আবার ক্লাসে বসে সেটা দেখাই। ঠিক আছে? ওকে, আমি এখন স্ক্রিন শেয়ারে যাই, আশা করছি আর কোনো কথা নেই। হ্যাঁ, কিবরিয়া ভাই বলেন। ম্যাম কালকে কি না কোনো সমস্যা নেই বলছে। বুঝিনি। পরশুদিন কি মিড পরীক্ষা হবে? পরশুদিন পরীক্ষা হবে, ইলাস্ট্রেটর ফাইনাল। আচ্ছা ফাইনাল, এটা ওকে। মিড না, ইলাস্ট্রেটর ফাইনাল। এরপর আর কি কোনো এক্সাম আছে? ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটর তো এটা ফাইনাল হবে, তারপর তারপরে ফটোশপের আমরা কোনো? ফটোশপ শুরু করব, তারপরে আবার ফটোশপের এক্সাম হবে। ও আচ্ছা। ওকে, আমার স্ক্রিন শেয়ার করে দিয়েছি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। আমরা একটু গুগলে আসলাম, গুগলে এসে আমরা একটু সার্চ করলাম যে স্টেশনারি ডিজাইন বলতে আমরা কোন ডিজাইনগুলোকে বুঝি। যেমন কিছুক্ষণ আগে কিবরিয়া ভাই বলছিল সে তার কোন একজন কলিগকে তার একটা আইডি কার্ড ডিজাইন করে দিয়েছে, সো এটাও কিন্তু একটা স্টেশনারি ডিজাইনের পার্ট। তারপরে আমরা সেদিন ফ্লায়ারের সাথে রিলেটেড কিছু কন্টেন্ট নিয়ে কথা বলতে যে দেখলাম লেটার হেড নামে একটা ডিজাইন আছে, সেই লেটার হেডটাও কিন্তু স্টেশনারি ডিজাইনের একটা পার্ট। আমরা যদি এখানে চলে আসি, দেখেন স্টেশনারি ডিজাইনের মধ্যে অনেক কিছুই থাকছে। অনেক কিছুর মধ্যে কি কি আছে, যেমন সেটা একটা এনভেলপ হতে পারে, সেটা একটা মগের মধ্যে যে ছবি থাকে সেই ছবিটা হতে পারে, সেটা একটা পেনের মধ্যে বিভিন্ন লোগো, কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য লোগো বসানো থাকে, সেটা হতে পারে। তারপরে ধরেন ক্লিপবোর্ডের মধ্যে ওই ক্লিপের মধ্যে থাকে। তো এরকম অনেক ছোট ছোট কন্টেন্ট আছে যেগুলো স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ছে। যেমন আগে যেটা ছিল সিডি কভার ছিল, এখন যেমন সিডি কভারের কোনো অস্তিত্ব নাই, সিডিও নাই, কারণ এখন আমরা সিডি কেউ দেখিও না, চালাইও না। তারপরে ধরেন ক্যালেন্ডার ডিজাইন, এখনো এটার খুব প্রচলন আছে। ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে নাম্বারিং এর একটা ব্যাপার থাকে, যেটা অমিত ভাইয়া অনেক বেশি ফেস করেছিল তার একটা স্পেসিফিক ডিজাইনের ক্ষেত্রে। সো ক্যালেন্ডার ডিজাইন কিন্তু স্টেশনারি ডিজাইনের মধ্যে অনেক বেশি পপুলার এখনো, যদিও আমরা নিজেরা এখন ক্যালেন্ডার খুব একটা ব্যবহার করি বলে মনে হয় না, বাট এখনো কিন্তু ক্যালেন্ডার ডিজাইনের চাহিদা আছে। আমরা যদি গ্রাফিক রিভারে চলে আসি,
প্রিন্টের এখানে যদি চলে আসি, দেখেন এখানে স্টেশনারি ডিজাইন নামেও আমরা কন্টেন্ট পাচ্ছি। স্টেশনারি ডিজাইনে চলে আসলাম। আমার কথা শোনা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে আমার? এখন জি শুনুন, আপু আসছে। জি ম্যাম। এখন যাচ্ছে আপু, লাস্ট 1 মিনিট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে। কথা আসছে। জি জি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখেন স্টেশনারি ডিজাইন লিখে যখন আমি এখানে সার্চ করলাম, এখানে পপুলার স্টেশনারি ডিজাইনের মধ্যে ট্রেন্ডিং যে কন্টেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে দেখেন রিজিউমি, প্রপোজাল, ইনভয়েস সম্পর্কে আমরা আগেও কথা বলেছিলাম, সার্টিফিকেটস, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, তারপরে আছে ক্যালেন্ডার। এই জিনিসগুলো হচ্ছে ট্রেন্ডিং। তো রিজিউমি নিয়ে আপনাদের সাথে অবশ্যই কথা বলা হয়েছে এবং আপনারা রিজিউমি তৈরিও করেছিলেন না? জি ম্যাম, তৈরি করেছিলাম। জি আপু, তো জমা দিছি আমরা। ওকে, জি করেছি আপু। হচ্ছে প্রপোজাল এন্ড ইনভয়েস। তো আমরা প্রপোজাল ইনভয়েসের এই পার্টটা দেখি। ইনভয়েস নিয়ে যেহেতু আমরা আগেও কথা বলেছি, দেখেন এই যে প্রপোজাল, এজেন্সি প্রপোজাল, এটা কিন্তু ফ্লায়ারের মতোই। এই বিষয়গুলো নিয়ে টুকটাক কথা আগে বলে ফেলেছি, তারপর একবার রিভিউ করি। দেখেন এগুলোর মধ্যে কি থাকছে, বইয়ের মতো কন্টেন্ট দেখতে। বইয়ের মতো কন্টেন্ট হলেও যদি আমরা সহজভাবে এটাকে প্রেজেন্ট করি, ভেতরের পেজের ডিজাইন গুলো কিন্তু কি ফ্লায়ারের মতো, ভেতরের পেজের ডিজাইন গুলো ফ্লায়ারের মতো। সো এটা আমাদের একটু চোখে পড়ছে। সো এটাকে একটু আমরা দেখি, নতুন একটা ট্যাবে নিয়ে যাই। সার্টিফিকেটে চলে আসি। সার্টিফিকেটটা ওপেন হতে হতে এটা একটু আমরা দেখি। দেখেন প্রপোজাল টেমপ্লেটের ক্ষেত্রে এখানে মেজারমেন্ট বা আদার্স কি বলছে, এটা ডিজাইন করেছে ইনডিজাইন সফটওয়্যার দিয়ে। তো ইনডিজাইন সফটওয়্যার দিয়ে এটা তৈরি করার কারণ হচ্ছে এটার নাম্বার অফ পেজ। যখন অনেক বেশি সংখ্যায় পেজ থাকে তখন আমাদেরকে ইনডিজাইন সফটওয়্যারের সাপোর্ট নিয়ে এটা বানাতে হচ্ছে। এখানে 18টা পেজ আছে, বাট আপনি চাইলে ইলাস্ট্রেটরে এই 18টা পেজের ডিজাইন করতে পারেন, ওটা কোনো ইস্যু হয় না। এর থেকে বেশি পেজ থাকলে তখন আমাদের ইনডিজাইনের সাপোর্ট নিয়ে করলে কাজটা ইজি হয়, বাট 18-20টা পেজ আমরা ইজিলি ইলাস্ট্রেটরে অ্যারেঞ্জ করতে পারি, অর্গানাইজ করে কাজ করতে পারি। ফন্টের ক্ষেত্রে দেখেন আগের মতোই ইনফরমেশন গুলো কিন্তু এখানে আগের মতোই আপডেট করা আছে, A4 সাইজের আছে। ডিজাইনের দিকে তাকান, একদম সেম, আমরা ফ্লায়ারে যেরকম কাজ করেছি এখানেও সেম। এরকম অনেক ক্যাটালগ থাকে যেটা 4-5 পেজে শেষ হয়ে যায়, 2 পেজেরও ক্যাটালগ থাকে, সেগুলো আমরা স্টেশনারি ডিজাইনের মধ্যে খুব ইজিলি করতে পারি। দেন আসেন সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট ডিজাইনের ক্ষেত্রে।
আমরা একদিন ইনভিটেশন কার্ড ডিজাইন করতে যে এই ধরনের বর্ডার গুলো নিয়ে কথা বলেছিলাম, এই বর্ডার গুলোর ব্যাপারে কি আমাদের এখন কোনো কনফিউশন আছে? না আপু। এই বর্ডার গুলো কিন্তু আমাদের তৈরি করা লাগছে না, আমরা চাইলেই ইজিলি নিয়ে কাজ করতে পারছি। দেখেন কত ডিটেইল বর্ডার, বাট আমরা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারছি। এখন আসেন ভিন্ন একটা জিনিস, সেটা হচ্ছে সার্টিফিকেটের ফন্ট গুলো ভিন্ন হয়। সার্টিফিকেটের এই যে ফন্ট গুলো যে থাকছে, এই ফন্ট গুলোর লুকটা একটু ভিন্ন হয়। তো আপনি যদি এরকম 10টা সার্টিফিকেট অন করেন, তখন কি হবে, আপনার সার্টিফিকেটের মিনিমাম 5টা ফন্ট আপনি কমন পেয়ে যাবেন, যেগুলো আপনি বুঝবেন যে সার্টিফিকেটের জন্য এই ফন্ট গুলো ব্যবহার করা হয়। যেমন এই যে অ্যালেক্স ব্রাশ সার্টিফিকেটের জন্য খুবই পপুলার একটা ফন্ট। আপনি এখনই যদি 10টা সার্টিফিকেট ডিজাইনের লিংক ওপেন করেন, অ্যালেক্সটাকে মিনিমাম 3 থেকে 4 জায়গায় পাবেন। তারপরে এই যে কুকি, ব্রলার, বিভিন্ন ধরনের ফন্টের নাম দেওয়া আছে ডিজাইনের ক্ষেত্রে, আর এছাড়া কিন্তু আর নাই, আর কিছু নাই। ওরা সাইজ A4 সাইজ ইউজ করেছে, আবার বলেছে ইউএস লেটার সাইজটাও ইউজ করা যেতে পারে। এবং সার্টিফিকেটের ক্ষেত্রে কি একটা স্মার্ট প্রেজেন্টেশনের দরকার হয়, একদম যেটাকে বলে খুব সুন্দরভাবে দেখেই মনে হবে, মানে কি বলে, দেখে সার্টিফিকেট দেখে কি মনে হওয়া লাগে, মানে হাতে পেলে যে কেউ যেন একটু প্রাউড ফিল করে, এরকম একটা ভাইব থাকা লাগে। অনেকের সার্টিফিকেট খুব সিম্পলি ডিজাইন করে, অনেকের সার্টিফিকেট আবার দেখবেন অনেক এলিগেন্ট কাজ থাকে। সো ডিপেন্ড করছে চয়েসের উপরে, অবশ্যই আপনার ক্লায়েন্ট কেমন চুজ করবে। এই দেখেন একদম সিম্পল একটা সার্টিফিকেট, বাট দেখেন 340টা সেল আছে, কিচ্ছু করে নেই। হালকা একটা বর্ডার আছে, গোল্ডেন প্যাটার্নের বর্ডার আছে, মাঝে লিখে দিয়েছে। এবং ফন্টের ক্ষেত্রে আমরা একটু চেক করি, ওল্ড ইংলিশ টেক্সট এই স্টাইলটা ওরা ফলো করেছে, আর আরো দুটো ফন্ট আছে যেটা লিংক দিয়ে দিয়েছে। ওকে, চলে আসেন ক্যালেন্ডার ডিজাইনে আসি। ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে দেখেন ক্যালেন্ডার কয় ধরনের হয়, পকেট ক্যালেন্ডার থাকে, ওয়াল ক্যালেন্ডার থাকে, ডেস্ক ক্যালেন্ডার থাকে। গুগলে আসি আমরা একটু। দেখেন এই যে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার গুলো আছে, এবং ক্যালেন্ডার ডিজাইনের সাইজ এখানে এই যে মেনশন করা আছে। ওয়াল ক্যালেন্ডার কোন সাইজের হচ্ছে, 17 ইঞ্চি দেখাচ্ছে, 17 ইঞ্চি বাই 22 ইঞ্চি ওয়াল ক্যালেন্ডার। এবং আরো কিছু মেজারমেন্ট যদি আপনাদের জানার দরকার থাকে, সেই মেজারমেন্ট গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারছি। তো ক্যালেন্ডার ডিজাইনের একটা বোর্ড সেটআপ কিন্তু আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম, কেউ কি ট্রাই করেছিলেন? আপনাদের সাথে ইনবক্সে শেয়ার করেছিলাম, কেউ কি ট্রাই না, করেছেন? আমি করিনি। ঠিক আছে, আমরা ইন্টারফেসে চলে আসি। এখানে যে মেজারমেন্ট গুলো আছে, এখানে ক্যালেন্ডার ডিজাইনের যে মেজারমেন্ট গুলো আমরা দেখলাম, সেখান থেকে যদি একটা মেজারমেন্ট ধরে আঁকাই, ধরেন আমরা একটা ডেস্ক ক্যালেন্ডার বানাবো। আমরা একটা ডেস্ক ক্যালেন্ডার বানাতে চাচ্ছি। ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে এখানে দেখেন একটা পোর্ট্রেটের মেজারমেন্ট দেওয়া আছে,
আবার ল্যান্ডস্কেপে, এটার মধ্যে আবার পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ভাগ করা আছে। এখানে দেখেন 17 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটারের একটা মেজারমেন্ট দেওয়া আছে। তাহলে আমরা যদি 17 বাই 24 সেন্টিমিটার ধরে আগাতে চাই, দেখেন এখানে কিন্তু মেজারমেন্টটা সেন্টিমিটারে দেওয়া আছে, বাট আমরা অভ্যস্ত কি ইঞ্চিসে কাজ করে। আমরা চাইলে গুগল থেকে এটাকে কনভার্ট করে নিতে পারি বা এখান থেকেও কনভার্ট করে নিতে পারি। ধরেন আমি এখানে সেন্টিমিটার দিলাম, উইথ কত ছিল এখানে 23 দেখলাম না 24 দেখলাম? 23 আপু, 23 17 24 17 24 17। দেখেন আমরা সেন্টিমিটারে কি করলাম, এই সেটআপটাকে এখানে দেখতে পেলাম। তো ওখানে যদি আমরা একটা পেজের মধ্যে দুটা করে মাস দেখাই তাহলে আর্টবোর্ড লাগবে 6টা। আর যদি প্রত্যেকটা মাসের জন্য সিঙ্গেল পেজ চিন্তা করি তাহলে আর্টবোর্ড লাগবে 12টা। আরেকটা কি থাকে, ফ্রন্ট পেজ থাকে। প্রত্যেকটা ক্যালেন্ডারেরই একটা ফ্রন্ট পেজ থাকে, কিছু কিছু ক্যালেন্ডারের এন্ড পেজও থাকে। সো ডিপেন্ড করবে আপনার চিন্তার উপরে যে আপনি কিভাবে চিন্তা করছেন, ফ্রন্ট পেজ থাকবে না এন্ড পেজ থাকবে, সাথে নাকি বোথ থাকবে। সো ধরেন আমি 13টা পেজ চিন্তা করলাম, আমার আর্টবোর্ডের সংখ্যা হবে 13। এখন দেখেন আমরা এতদিন সিঙ্গেল 1-2 আর্টবোর্ডের মধ্যে ছিলাম। ক্যালেন্ডার ডিজাইন করতে যে আমাদের কি লাগছে, ক্যালেন্ডার ডিজাইন করতে যে আমাদের এখন 13টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হচ্ছে। এখন আসেন এই আর্টবোর্ডগুলো আপনি কিভাবে দেখবেন, এটা কিন্তু চয়েস আপনার। এটা অন্য কেউ যে কেউ যেভাবে কাজ করতে পারে, কারণ আর্টবোর্ড একভাবে থাকলেই হবে। আপনার কাজ করতে যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে সেট করে নিতে পারেন। আপনি চাইলে এই প্রত্যেকটা আর্টবোর্ডকে কি করতে পারেন, অ্যারেঞ্জ বাই কলামে রাখতে পারেন, যে প্রত্যেকটা আর্টবোর্ড নিচে নিচে থাকবে। আর যদি তা না চান, এটাকে আপনি কলামস এবং রো বোথ সাইডে ভাগ করে নিতে পারেন, আপনার চয়েস। আমার কাছে ভালো লাগে হয় আড়াআড়ি থাকুক না হয় লম্বালম্বি থাকুক, আমি অ্যারেঞ্জ বাই রো করে নিলাম। এখানে দেখেন প্রত্যেকটা আর্টবোর্ডের মাঝের গ্যাপ। সো যেহেতু আমরা ইঞ্চিসে কাজ করে অভ্যস্ত, সেন্টিমিটার থেকে এখন আমি এটাকে ইঞ্চিস করে ফেলবো। আমার কিন্তু এখানে মেজারমেন্টে হাত দেওয়ার প্রয়োজন নাই। এখন আর আমার এই মেজারমেন্টে এখন আর হাত দেওয়ার প্রয়োজন নাই, কারণ মেজারমেন্ট যা বসানো ছিল সেটাই ঠিক আছে, আমি শুধু স্কেলটা চেঞ্জ করেছি। এখানে দেখেন 0.28 ইঞ্চ গ্যাপ থাকছে, আমি গ্যাপটা একটু বাড়িয়ে দিলাম। আপনি এখানে ব্লিড রেখে কাজ করতে পারেন। 0.125 নিলাম ব্লিড। আদার্স যে অপশনগুলো CMYK 8GB, CMYK কালার মোড 300 ppi, এই জিনিসগুলো সেমই থাকছে। ক্রিয়েট ডকুমেন্ট, দেখেন ব্লিড সহ আমার 13টা আর্টবোর্ড আমার স্ক্রিনে কি হয়েছে, চলে আসছে। ফ্রন্ট পেজটা কি থাকছে, আমাদের ফ্রন্ট পেজটা থাকছে হচ্ছে আমাদের ক্যালেন্ডারের ইন্ট্রো পেজ হিসেবে। তো ইন্ট্রো পেজ আপনি আপনার মতো ডিজাইন করেন। এখানে আমরা ধরেন সালটা মেনশন করে দিই। ক্যালেন্ডার ডিজাইনের সময় আমরা কি করি, হতে পারে সেখানে কি থাকতে পারে, যে প্রতিষ্ঠানের হয়ে আপনি কাজ করছেন সেই প্রতিষ্ঠানের প্রোডাক্ট থাকতে পারে, অথবা আমরা ইমেজের ক্ষেত্রে কি করি, খুব চমৎকার ইমেজ সেখানে নেওয়ার চেষ্টা করি।
ধরেন আমরা পিক্সেলসে আসলাম, এখান থেকে আপনি যদি সিজনস লিখলেন বা ধরেন ফ্রুটস লিখতে পারেন, আপনি যে জিনিসটা ফলো করতে পারেন। এবং এখান থেকে ধরেন আপনি চমৎকার কিছু ইমেজ চুজ করলেন, যেহেতু আমরা 12টা পেজ নিয়েছি, 12টা পেজের জন্য সুন্দর দেখে 12টা এখান থেকে নিলেন। আপনি যদি আরো একটু সুন্দর চিন্তা ভাবনা করে আগান, তাহলে মাসের সাথে এই জিনিসগুলোকে মিলিয়ে রাখতে পারেন, যে জানুয়ারি মাসে সিজনটা কেমন থাকে, ফেব্রুয়ারিতে কেমন থাকে, এই জিনিসগুলোকে একটু কানেক্ট করতে পারেন। বা ধরেন আপনি যদি ফ্রুটস এই জিনিসগুলোকে রিলেট করেন, তাহলে ফ্রুটস লিখতে পারেন। ক্যালেন্ডারের জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট নিয়ে যদি আমরা আগাই, সেটা আমাদের জন্য বেটার হয়, কারণ ক্যালেন্ডারে কিন্তু অনেকগুলো তারিখ থাকে। ক্যালেন্ডারে অনেকগুলো তারিখ থাকে। প্রশ্ন হচ্ছে যে আমরা এই ক্যালেন্ডারের এই তারিখগুলো কি সব সময় কি সব তারিখগুলো লিখবো, চেঞ্জ করব, কি করব, এরকম কিছু কোয়েশ্চেন আমাদের থাকে। তো এই ফরম্যাটিংটা আমি এর আগেও আপনাদের এখানে পোস্ট করে দিয়েছিলাম, আরেকবার করে দিব আজকে, ফেসবুকের ওয়ালে পোস্ট করে দিব, তাহলে আপনাদের জন্য জিনিসগুলো ইজি হবে। দেখেন 3টা স্টেপ আমরা ফলো করব। 3টা স্টেপ আমরা ফলো করব। সপ্তাহের নামগুলো দিয়ে শুরু করব, তারপরে আমরা ডেতে যাব। আমরা একটু সিকোয়েন্সটা একটু খেয়াল করব, তাহলে আমাদের জন্য জিনিসগুলো ইজি হবে। আপনি যদি একটু সিকোয়েন্স গুলো খেয়াল না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়ে যাবে। কিছুই না, এখানে কঠিন কিছুই নাই, জাস্ট একটু খেয়াল করে কাজ করতে হবে। যেমন আমি এখানে ফার্স্টে টাইপ টুল নিলাম, একটা বক্স তৈরি করলাম, ব্যাক স্পেস দিয়ে দিলাম, আমার বক্স এখন কি এমটি আছে। আমি ফন্ট সাইজ ধরেন এখান থেকে 20-18 আপনার যেটা ইচ্ছা আপনি রাখতে পারেন। আপনি চাইলে পরবর্তীতেও নিতে পারেন, যে আমি এখন ফন্ট সেট করব না, পরে করব, সাইজ এগুলো আমি পরে দেখে বসাবো, ফাইন, আপনি করতে পারেন। তো ধরেন এখান থেকে আমি একটা ফন্ট নিলাম, আমি 7 দিনের নাম লিখে ফেললাম। 7 দিনের নাম লেখার পরে এটা এখানে থাকলেও কোনো সমস্যা নাই, এটাকে চাইলে আপনি যে প্যারাগ্রাফে ক্লিক করে মাঝে নিয়ে আসতে পারেন। আমি ড্র্যাগ করে এগুলোকে সিলেক্ট করেছি, প্যারাগ্রাফে ক্লিক করে এটাকে সেন্টারে নিয়ে আসলাম। এই যে এখানে দেখেন ফাইল এডিট অবজেক্টের এখান থেকে টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন নিয়ে আসবো। এরিয়া টাইপ অপশন আনার পরে দেখেন এরিয়া টাইপ অপশনে বসাতে হবে এই যে ফিক্সড একটা মেজারমেন্ট আমি দিয়েছি, এই অপশনগুলোকে আমরা এখানে বসাবো। তাহলে দেখেন এখানে বসানো শুরু করি। 6.5, নাম্বার অফ রোজ 7, স্প্যান হচ্ছে 0.861, গাটার হচ্ছে 0.079। তারপরে দেখেন আমি নিচে চলে আসছি, কিন্তু অফসেটে ইনসার্ট স্পেসিং এ আছে 0.063,
এখানে আছে 0.625। এই অপশনগুলো বসাতে বসাতে আপনার এখানে একটা প্রিভিউতে চেক মার্ক দিয়ে রাখবেন। প্রিভিউতে চেক মার্ক দিলে আপনি দেখবেন আপনার এই জিনিসগুলা কিন্তু কি হচ্ছে, ভাগ ভাগ হচ্ছে। আবার এখন আমি ডানে চলে আসলাম, ডানে আসার পরে আবার হাইট হচ্ছে 6.5, আবার বসানো শুরু করলাম। নাম্বার অফ কলাম হচ্ছে 7। দেখেন আমার কিন্তু স্যাটারডে সানডে মানডেকে হাতে ধরে কোথাও নিতে হচ্ছে না, ও কিন্তু একাই সেট হচ্ছে। নাম্বার অফ কলাম 7, স্প্যান দেখেন কত আছে 0.861, গাটার 0.079, বাদ বাকি জিনিসগুলো এখানে নিচেরটা আমরা আগেই বসিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কি হয়েছে, আমার সানডে মানডে এই জিনিসগুলো কি হয়েছে, বসে গেছে, এবং নিচে ডেট গুলো বসানোর জন্য কিন্তু বক্স তৈরি হয়ে গেছে। এখন সানডে মানডে আপনি এই উপরেও রাখতে পারেন, আবার যদি আপনি টেক্সট ফ্লোটাকে চেঞ্জ করেন, আপনার সানডে মানডে কিন্তু এভাবে লম্বালম্বি ভাবেও চলে আসবে। চয়েস আপনার, আপনি ডিজাইনটা কিভাবে করতে চান। এখন আমি এখান থেকে ওকে করে দিলাম। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন। ওকে, আরেকবার দেখাই তাহলে। রেকর্ডিং এ তো আছে এই জিনিসগুলা, আরেকবার দেখাচ্ছি। ড্র্যাগ করে এই যে দেখেন এটাকে মাঝখানে বসিয়েছি। টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ অপশন আসলে আমরা প্রিভিউতে চেক মার্ক দিব, এবং ওই যে একটা ফিক্সড মেজারমেন্ট ধরে আগানোর কথা বলছি, সেই মেজারমেন্টটাকে এখানে বসাবো। 6.5, নাম্বার অফ রোজ হচ্ছে 7, স্প্যান হচ্ছে 0.861, গাটার হচ্ছে 0.079, অফসেটে আসার পরে 0.063, দেন হচ্ছে 0.625। লেফট সাইডের এইগুলোকে কমপ্লিট করব, দেন আমরা ডান সাইডে হাইটের অপশনগুলোতে আসব। 6.5 সেম ভাবে, নাম্বার অফ কলাম হচ্ছে 7, 0.861, গাটার দেখেন 0.079। আমাদের সানডে মানডে গুলো কি হয়েছে, নিজের মতো করে কিন্তু প্রত্যেকটা বক্সে একা একা এসে বসে গেছে। আপনি যদি চান টেক্সট ফ্লোটাকে চেঞ্জ করে লেফট সাইডেও রাখতে পারেন অথবা টপে রাখতে পারেন, দেন ওকে। বাট এখানে যখন নাম্বারিং গুলা করবেন, এই সিকোয়েন্সটা অবশ্যই একটু ফলো করবেন। ফার্স্টে আমরা লেফট সাইড বসাবো, তারপরে রাইট সাইডে আসবো। লেফট সাইড বসিয়ে শেষ করে নিচের টুকু শেষ করে তারপরে রাইট সাইড থেকে বসাবো। ওকেতে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার সানডে মানডে এই ডেটগুলো সুন্দর মতো এখানে বসে গেছে। কিছু বলবেন, কিছু জিজ্ঞেস করবেন? আপু এরিয়া টাইপের এই ইয়াটা টেবিলটা করতে ক্যান্সেলেন জানি আমি টাইপ থেকে মানে এরিয়া দেখি নাই। টাইপ থেকে এরিয়া টাইপ থেকে থ্যাংক ইউ। আপনি যদি বাইরে অন্য কোথাও ক্লিক করেন তখন কিন্তু এখানে কোনো বক্স শো করে না। একটু আগে যে দেখলাম আমরা এখানে চার কোণা বক্স হয়ে গেছে, অন্য কোথাও ক্লিক করলে কিন্তু এই বক্সটা এখানে আর শো করবে না। আবার যখন আপনি এটাকে সিলেক্ট করবেন তখন আপনি এই বক্সটাকে এখানে দেখতে পাবেন। এখন আসেন, প্রথমবার আপনাকে ডেটগুলো হাতে লিখতে হবে। প্রথমবার ডেটগুলোকে হাতে লিখতে হবে। এখানে দেখেন স্যাটারডের পরে আমি ক্লিক করে টেক্সটটাকে বসালাম। কিবোর্ড থেকে এন্টার, 1 এন্টার, 2 এন্টার, 3 এন্টার, 4 এন্টার, 5, এভাবে এন্টার দিয়ে দিয়ে টেক্সটগুলোকে আমরা লিখব। আপু জানুয়ারির 1 তারিখ যদি মঙ্গলবার শুরু হয় তাহলে এই যে রবি সোম এন্টার দিয়ে দিয়ে দুইবার খালি রেখে যাব। ওটা দেখাচ্ছি। আগে প্রথমবার হচ্ছে আমরা আগে সবগুলো 1 থেকে 30 দিনের নাম, আচ্ছা বারটা খেয়াল করতে হবে না। আগে আমরা লিখে নিব, তারপরে আমরা মাসে যাচ্ছি।
আমাদের একটা মাসে 31 তারিখ পর্যন্ত আমরা একটা ডেট এখান থেকে ফিক্সড করে নিলাম। দেখেন আমাদের ক্যালেন্ডারের ডিজাইন কিন্তু এই পেজের সারা পেজ জুড়ে থাকবে না, অবশ্যই এখানে আরো কন্টেন্ট থাকবে। এখন এই একটা ক্যালেন্ডারের ফরম্যাট আমরা এখান থেকে সেট করে নিলাম, ওকে আমরা এখানে রাখলাম। এখানে হয়তো আমাকে কোনো ছবি বসাতে হবে, ছবিটা উপরে হতে পারে, ছবিটা সাইডে হতে পারে, যে কোনো জায়গায় ছবিটা থাকতে পারে। এখন আমরা একটু ক্যালেন্ডার চেক করি যে 2025 সালের জানুয়ারি মাস কি বার কত তারিখ থেকে শুরু হচ্ছে। আমি একটু ক্যালেন্ডারে যাচ্ছি। ওকে, বুধবার 1 তারিখ আপু। 2025 এর 1 তারিখ জানুয়ারি দেখতে বুধবার। পাচ্ছি বুধবার, তাহলে ওয়েডনেসডেতে আসতে হবে আমাদের। তাহলে এই যে 1 এর মধ্যে দেখেন আমি মাউসটাকে বসালাম, এন্টার এন্টার এন্টার, আর কোনো ডেটের সাথে কিন্তু আমার কাজ করা লাগলো না, জাস্ট এন্টার দিয়ে গেলাম, আর কোনো ডেটের সাথে কাজ করা লাগলো না। ফ্রাইডে 31 তারিখ ডান। এখন আপনার যদি মনে হয় যে এই টেক্সটগুলোকে আপনি একটু বড় করতে চান, এই যে 1 2 লেখা আছে এগুলোকে বড় করতে চান, আপনি কিন্তু মাউস ড্র্যাগ করে এই টেক্সটগুলোকে সিলেকশনে আনতে পারবেন। তারপরে চাইলে এখান থেকে আপনার টেক্সটের সাইজ বড় করতে পারছেন। এবং এই যে স্যাটারডে সানডে মানডে, এটাও একটা লিমিট পর্যন্ত আপনি বড় করতে পারবেন। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে আমার ডেটগুলোকে আমি এরকম বড় করে বোল্ড করে দেখতে চাই। আমার কি জানুয়ারির কাজ কিন্তু শেষ, ফেব্রুয়ারিতে চলে আসি। অল্ট ধরে এই মাসটাকে এখানে একটা কপি নিয়ে আসলাম, অল্ট ধরে এই মাসটাকে এখানে একটা কপি নিয়ে আসলাম। তাহলে আমার ফেব্রুয়ারি শুরু হচ্ছে কত তারিখ থেকে? স্যাটারডে থেকে। কি বার থেকে? স্যাটারডে থেকে। মাউসটা এই 1 এ বসালাম, এন্টার এন্টার এন্টার, স্যাটারডে 1 এ চলে আসছে। এখান থেকে এই ডেটগুলো কি? এই ডেটগুলো এখানে নেই, জাস্ট আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। ফেব্রুয়ারির পরে মার্চ নিয়ে আসলাম, অল্ট ধরে এভাবে কিন্তু আমরা মাসগুলোকে নিয়ে আসছি। তাহলে 1 তারিখ কি বার থেকে শুরু হচ্ছে? শনিবার থেকে শুরু হচ্ছে, কারণ 28 তারিখে ফ্রাইডে এই যে শেষ হয়েছে। পরের মাসটা মার্চ মাস 1 তারিখ থেকে শুরু হবে। মার্চ মাস কি 30-এ না 31-এ? 31-এ। 31-এ। তাহলে আমাদের মাউসটাকে এখানে বসাবো, এন্টার দিয়ে আবার এই কয়েকটা ডেট একটু লিখে দিলাম। এটা তো জানুয়ারিটা কপি করে আনলেও হতো না আপু? জানুয়ারিটা কপি করে আনলেও হতো, শুধু এন্টার দিয়ে 1টাকে স্যাটারডেতে পাঠিয়ে দিতে হতো। জি। এপ্রিল মাসে চলে আসছি। এপ্রিল মাস 1 তারিখ শুরু হবে কবে থেকে? টুইসডে থেকে। তাহলে দেখেন এখন আমার ডেটটাকে সামনে নিতে হচ্ছে, ব্যাক স্পেস। ব্যাক স্পেস দিয়ে সামনে নিয়ে গেলাম। এপ্রিল মাস হচ্ছে আমার 30 দিনে, এই 31টাকে মুছে দিলাম, শেষ। এখন এপ্রিল মাসে কি আছে? 14 এপ্রিল আমাদের একটা প্রোগ্রামের ডে আছে। আপনি চাইলে কিন্তু এই ডেটটাকে আলাদাভাবে মার্ক করতে পারেন। চাইলে এই ডেটটাকে এভাবে আলাদাভাবে মার্ক করতে পারেন। তারপর আমাদের হলিডে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে, আপনি চাইলে ফ্রাইডে স্যাটারডেকেও কালার করতে পারেন। ফ্রাইডে স্যাটারডেকেও আপনি এভাবে কালার করে দিতে পারছেন। এখন এই যে ডেটগুলো কি হয়েছে, আমার সমস্ত পেজ জুড়ে আছে। আপনার যদি এখানকার এই টেক্সটগুলোর সাথে যে কাজ করতে হবে সেই কাজগুলো শেষ হয়ে যায়, তখন আপনি যে কাজটা করতে পারেন, এই ফুল টেক্সটটাকে ধরলাম, আমার সুবিধার্থে আমি এটাকে অল্ট ধরে একটা কপি রেখে নিলাম, আবার সিলেকশনে নিয়ে আসলাম, অবজেক্ট, এক্সপ্যান্ড,
দেন ওকে। আচ্ছা, ওকেতে ক্লিক করার আগে আমি একটু বলতে চাই যে এক্সপ্যান্ড কেন করে ফেলছি আমরা। এমনিতেই কি এটাকে ছোট বা বড় করতে পারবো না? এটাকে আমি সিলেকশনে নিলাম, যদি আমি এই টেক্সটটাকে শিফট অল্ট ধরে ছোট করি, দেখেন এটা গায়েব হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে বড় করি, আমার অর্ডার গুলো মিসম্যাচ হয়ে যাচ্ছে, কারণ আমরা একটা স্পেসিফিক টেবিল ধরে আগিয়েছি। সো আমাদেরকে আগে যেটা করতে হবে, এই টেবিলটাকে ব্রেক করতে হবে। এই যে সিলেকশন নিলাম, অবজেক্ট, এক্সপ্যান্ড, দেন ওকে। এক্সপ্যান্ড করে ফেললে তো আর এখন কি নাই, এখানে কোনো ফন্ট আছে? কোনো ফন্ট কিন্তু নাই, কোনো ফন্ট এখানে নাই। এখন আপনার টেক্সটের সাইজ যতটা ছোট করা দরকার সবগুলো একসাথে ধরছি, কারণ যাতে আমার সব ক্যালেন্ডারের ডেটের সাইজটা সেম থাকে। ধরেন এটাকে আমি এখন এরকম সাইজ করে ফেললাম। কন্ট্রোল আর দিয়ে একটা রুলার আনতে পারেন, এদের মেজারমেন্ট যাতে ঠিক হয়। আপনি এখানে অবশ্যই অফসেট প্যাথ নিয়ে নিতে পারেন। যেহেতু আমি শুধু এখানে ডে গুলোকে ফোকাস করছি, এজন্য আমি প্রিভিয়াস যে বোর্ড সেটআপ ওইটাতে আর যাইনি। আমি আমার মতো কিছু ছবি এখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। ধরেন এই যে গ্রাফস এর ইমেজটা আমি এখানে বসাবো। ছবি বসানোর জন্য কি করতে বলেছিলাম যে কোনো ছবি ইউজ করার সময়, মনে আছে কি আমাদের? Clipping marks. Sorry. ক্লিপিং মাস্ক। মেক ক্লিপিং মাস্ক করে দিলাম এবং পরবর্তী ছবিতে ব্যবহারের জন্য দেখেন অল্ট ধরে এখান থেকে রেখে নিয়েছি। অবশ্যই আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে পেছনে। আপনি যদি ডিফারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, আপনি আরো সুন্দর যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি একটু হালকা ব্যাকগ্রাউন্ড করছি।
জাস্ট অপাসিটিটা কম করেও এটাকে এই ছবির সাথে অ্যাডজাস্ট করা যেতে পারে। আরেকটা ছবি যে আমি নামালাম ওই ছবিটা এখানে ওপেন হলো না। এই যে হ্যান্ড পেইন্টেড ওয়াটার কালার যেটা নামিয়েছে এটা এখানে ওপেন হয়নি, কারণ এটা একটা ডিফারেন্ট ফাইল ফরম্যাটে আছে। আমরা কি এটাকে কনভার্ট করে নিতে পারি? আগে দেখতে হবে ওই ফাইলটা কি ফরম্যাটে আছে। ওই ফাইলটা আমি দেখেছি AVIF ফরম্যাটে আছে। সো আমাদেরকে যেটা করতে হবে AVIF টু JPEG এরকম একটা কনভার্টার ইউজ করতে হবে। দেখেন এখানে যে চুজ ফাইল, জাস্ট কনভার্টে ক্লিক করবেন, এটা JPEG তে কনভার্ট হয়ে যাবে। ডাউনলোড, মেক ক্লিপিং মাস্ক। এবং মাসের নাম লিখে দিলাম। তারপরে ডেকোরেশনের ব্যাপারটা সম্পূর্ণই আপনার উপরে। ডিজাইন আপনি যে কোনো ভাবেই করতে পারেন। ডিজাইন করার ক্ষেত্রে এটার মধ্যে আপনি আরো যেভাবে আপনার কাজের সাথে এটা রিলেটেড হয় ওইভাবে ডিজাইনটা করে নিতে পারেন। আরো ইনফরমেশন যদি এখানে দেওয়ার থাকে সেগুলো এখানে লিখে দিয়ে বসিয়ে নিতে পারেন। অনেক সময় এইভাবে ডিজাইনগুলো বসাতে যে আমরা আরো কি কি অ্যাড করতে চাই। শোনা যাচ্ছে কথা? জি আপু আসছে। জি শোনা যাচ্ছে আপু। ওকে, আরো যে জিনিসগুলো অ্যাড করতে চাই মাঝে মধ্যে আমরা দেখি যে আমাদের এই টেক্সটগুলো কিসের মধ্যে থাকে, একটা বক্সের মধ্যে থাকতে পারে। তাহলে ধরেন যদি এটা এরকম একটা বক্সের মধ্যে রাখার প্ল্যান থাকে আমাদের, বক্স অনেকভাবেই তৈরি করা যায়। চাইলে আপনি এইভাবে হাতে একটা একটা করে ড্র করতে পারেন, অথবা আমরা আরেকটা যেটা করতে পারি, এই যে এখানে দেখেন রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল আছে, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল দিয়েও বক্স তৈরি করতে পারেন। এভাবে এটা বসালাম, তারপরে ধরেন আমি ইন্টারফেসে একটা ক্লিক করলাম, আমার কয়টা থাকবে এখানে? সাতটা থাকবে। সাতটা থাকবে। এটা একটু আগে দেখে নিলে ভালো হতো যে বক্সের সাইজটা কি হবে। আমরা একটু বক্সের সাইজটা দেখে নিই। ধরেন এখানে যদি আমি একটা বক্স তৈরি করি,
এরকম একটা বক্স যদি এখানে তৈরি করি তাহলে দেখতে পাচ্ছি 68 আর 31। না, গ্রিড টুল দিয়ে তৈরি করাটা আমার মনে হচ্ছে একটু টাফ হয়ে যাবে, আর একটু মেজারমেন্ট গুলো ভালোভাবে বুঝে নিয়ে তারপরে করতে হবে। আমরা পাথ থেকে করি, অবজেক্ট পাথ অফসেট পাথ, সরি অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড। কলাম কয়টা? 7টা। 7টা। 7টা বসানো হয়ে গেছে। দেখেন, যদি আপনি এই বক্সের মাঝখানে কি আমরা যদি গ্যাপ করতে চাই তখন আমাকে এখানে কি করতে হবে, এরকম গাটার দিতে হবে। এখন গাটারের স্পেস আপনি 1ও রাখতে পারেন, আবার কাস্টম যে কোনো সংখ্যাও লিখতে পারেন। আমি কি করেছি, এটাকে 0.05 দিলাম, সেম ভাবে 0.05 দিলাম। বক্সের যেটা উইথ আছে, উইথটা ঠিকঠাকই আছে। আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই গাটারে সবকিছু যদি আমরা টেক্সট বসাতে চাই এই ফাইলটা থেকে কাজ করে নিতে হবে, সেটা আমাদের জন্য বেটার হবে। কারণ এটা আমরা এক্সপ্যান্ড করে ছোট করে নিয়েছি, সো এই জায়গাগুলোতে এখন আমাদের আরেকটু কাজ করা দরকার, যেটা আমরা ধরতে পারছি না। এখান থেকে যদি আমরা করি, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড। ক্যালেন্ডার আসলে বানানো হয় না তো, 7 7 আমরা একটু এটা ফলো করে দেখি কি করতে পারি। না, আমরা এটা ফলো করতে পারছি না। আমরা এরিয়া টাইপ থেকে যেটা দিয়ে এসেছিলাম
সেটা ফলো করতে পারছি না। আমিন ভাই যেটা বানিয়েছিলেন এটা কিভাবে করেছিলেন? আমিন ভাই, নাই মনে হয়। আচ্ছা থাক, আমাদের জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমরা ইজি প্রসেসে যাই। দেখেন ফ্রেশ একটা স্পেস আমরা এখানে পাচ্ছি। আমি এখান থেকে যেটা করব এখন, এই যে একটা বক্স তৈরি করলাম। বক্সের মধ্যে আমার সানডেটা একদম সেন্টারে আছে না? একদম সেন্টারে রেখেছি। জি ধরে এখানে একটা পেস্ট করলাম। মানডেটাকে কি করেছি? সেন্টারে রেখেছি। বসাতে বসাতে আমরা দেখলাম আমরা ঠিকঠাক ভাবে বসালেও এই জিনিসটা কি হয়েছে? অ্যাডজাস্ট হয়নি। এই জিনিসটা অ্যাডজাস্ট হয়নি, কারণ কি? কারণ আমরা একটা স্পেসিফিক টেবিল ধরে গিয়েছি। সো আমরা যদি এখানে এরকম ধরনের টেবিল দিয়ে কাজ করতে চাই, আমাদেরকে আনগ্রুপ করে এই জায়গাটাতে হাত দিতে হবে। সো এটাকে যদি আমি এখন আনগ্রুপ করে ফেলি, জানুয়ারিটাকেও লক করে রাখলাম। তিনটাকে একসাথে ধরলাম। এটা কি সিলেকশন টুল আর অ্যারো দিয়ে করলেন আপু? কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে করলাম। দেখেন ওরা এখন সবাই একদম সেন্টারে আছে। এরপরে যে কাজটা করব, আমি এই নিচের এই লাইনটাকে ধরলাম, অল্ট ধরে এখানে নিয়ে আসলাম। এটাকে একটু বড় করে দিলাম, কারণ উপর থেকে নিচের এই পার্টটা একটু বড়। এটাকে আরেকবার সিলেকশনে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, অল্ট ধরে আবার এখানে বসালাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে প্রেস করলাম। এখন যেটা করব, এই যে সিলেকশন নিলাম, অ্যালাইন টু সিলেকশন, এটার মাঝের গ্যাপগুলোকে ঠিক করলাম, আর এটা লেফট অ্যালাইনে ছিল, লেফট অ্যালাইনটা ওকে করে দিলাম। দেখেন এই দুইটা রো পর্যন্ত আমার ডেটগুলো কি আছে? ঠিকঠাকই আছে। যেহেতু আমরা আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলটাকে ব্রেক করে এটাকে আনগ্রুপ করে ফেলেছি, সো এই সবগুলো টেক্সটকে আমার আবার হাত দেওয়া লাগবে।
পেছনে এই বক্স বসাতে গেলেই অনেকগুলো কাজ আমাদের আলাদাভাবে করা লাগছে। শিফট ধরে আমি নিচের এই টেক্সটগুলোকেও সিলেকশনে আনলাম। এখন তারপরে যদি আপনি এখন কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারেন, বা এই ডিজাইনগুলোর মধ্যে যদি অন্য কোনো ডিজাইন অ্যাড করতে চান, যেমন এই যে উপরের বক্সগুলোকে আমি ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচ থেকে একটু কার্ভ করে দিলাম। এর থেকে বেশি আর কিছুই করব না। এখানে সিলেকশন নিয়েছি, ডান। আর যদি কালারের সাথে কোনো কাজ করার ইচ্ছা থাকে, কালারের সাথে কাজ করতে পারেন। ওকে, ক্লিয়ার? আপনি এখন সবগুলো মাসে কি এই কাজগুলো এগেইন করতে হবে, নাকি এখন এটাকে ধরে নিয়ে গেলে ওইভাবে ডেট চেঞ্জ করা যাবে, বারের সাথে ডেট চেঞ্জ করা যাবে এই বক্স থেকে? আপনি যদি এখন এই বক্সগুলোকে শুধু এখানে নিয়ে যান তাহলে কাজ হবে না। যদি এই প্যাটার্নে চেঞ্জ করতে চান তাহলে আবার সবগুলোর সাথে চেঞ্জ করা লাগবে। সো এই বক্সের ঝামেলায় না যে শুধু যদি আমরা উপরেরটাতে এই যে ডে গুলাতে বক্স বসাই আর নিচের গুলাতে ডে না বসাই, সেটাই মনে হয় আমাদের জন্য ভালো। কারণ সব ডিজাইন একরকম ফলো করতে হবে এমনটা না। জি, এই তারিখগুলো না থাকলে আমাদের জন্য, এই বক্সগুলো না থাকলে ভালো। উপরেরটার জন্য একটা রো আমরা ইজিলি কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে এই দুইটা ঘর আবার চেঞ্জ থাকতে পারে, এগুলো কি আমাদের বন্ধের দিন। সো এই ডেটগুলোর কালার চেঞ্জ থাকতে পারে। আরো যেভাবে কাজ করতে চান, বক্স অ্যাড করতে গেলে হ্যাসেল নিতেই হবে, বাট বক্স ছাড়াও এই ডেগুলো, এই ছবির মাধ্যমে আপনি এই জিনিসগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। ক্যালেন্ডারে কিন্তু ছবিটাই মানে মেইন ফোকাস থাকে সবার কাছে, যে কত সুন্দর ছবি দিয়ে আপনি এটাকে প্রেজেন্ট করছেন। বক্স না অ্যাড করাই ভালো আমি মনে করি। ওকে, আমরা একটা ব্রেক নেই। জি আচ্ছা, এখন 3:25, আমরা 20 মিনিট পরে আবার জয়েন করব। জি, ঠিক আছে।